রাবি, জি স্যার, শুনতেছি। তুমি কি ধরো আনস্যাটিসফ্যাক্টরি আর ডিসস্যাটিসফ্যাক্টরি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো? না। মানে কি মনে হয় এমনিতে? ধরো তিনি আমার প্রতি অসন্তুষ্ট, এখানে তুমি কি বলবা? হি ইজ ভেরি আনস্যাটিসফ্যাক্টরি টু মি নাকি ডিসস্যাটিসফ্যাক্টরি টু মি, কোনটা বলবা? তোমার কাছে কি মনে হয়? ডিসস্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, কি বল? ডিসস্যাটিসফ্যাক্টরি নাকি আনস্যাটিসফ্যাক্টরি? আনস্যাটিসফ্যাক্টরি না ডিসস্যাটিসফ্যাক্টরি, কোনটা তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? ডিস্যাটিসফ্যাক্টরি। ডিসস্যাটিসফ্যাক্টরি। ডিস্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ। এই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে, আমার নেট প্রবলেম তো। ও আচ্ছা, অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে আরবি? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো আরবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো এখানে কি বলছে, দেখো এই যে আনস্যাটিসফ্যাক্টরি আর ডিসস্যাটিসফ্যাক্টরি পার্থক্যটা, দে ক্যান বি ইন্টারচেঞ্জেবলি, they can be they can be used they can be used interchangeably but they shouldn't be। অর্থাৎ আনস্যাটিসফ্যাক্টরি ডিসস্যাটিসফ্যাক্টরি দুইটাকে তুমি ইন্টারচেঞ্জেবলি অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারো, তবে আনস্যাটিসফ্যাক্টরি এখানে কি বলছে যে আনস্যাটিসফ্যাক্টরি মিনস দ্যাট সামথিং ডিডন্ট রিচ দ্য লেভেল নিডেড টু স্যাটিসফাই আ রিকোয়ারমেন্ট। মানে এটা কি বোঝাচ্ছে যে আনস্যাটিসফ্যাক্টরি বলতে বোঝাচ্ছে যে সামথিং ডিডন্ট রিচ দ্য লেভেল নিডেড টু স্যাটিসফাই আ রিকোয়ারমেন্ট। মানে কি, ধরো তুমি একটা ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছো, ঠিক আছে? তো ওই হুম। ট্রেনিং সেশনে তুমি কি করলা, তোমার পারফরমেন্সটা কতটা ভালো হয়নি, মানে তোমার লেভেলটা স্যাটিসফ্যাক্টরি লেভেলটা একটু কম, তাহলে তোমাকে বলা হবে যে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। ওকে, মানে ওকে। সন্তোষজনক নয়, অর্থাৎ একটা কাজ তুমি করলা, সেই কাজটা সন্তোষজনক নয়। আর মানে ঠিক আছে কিন্তু ওই লেভেলের না যে লেভেলে তোমার কাছ থেকে মানুষ চাচ্ছে। হ্যাঁ, ধরো তুমি জিপিএ 5 পাওয়ার কথা, তুমি 4 পাইলা, জিপিএ 4 বা 4.5 অথবা 4.8, কিন্তু তোমার কাছে সবাই চাচ্ছে যে তুমি 5 পাবে। এই যে তুমি যে লেভেলটা মানে মেনটেন করতে পারলা না, এর নিচের লেভেলে চলে গেলা, সেটা হলো আনস্যাটিসফ্যাক্টরি, অসন্তোষজনক। ওকে, ওকে। আরেকটা হলো আরেকটা শব্দ হলো ডিসস্যাটিসফ্যাক্টরি। Dissatisfactory is used when someone is not pleased with something. Dissatisfactory মানে হলো যে ধরো কেউ কারোর সাথে খুব রাগ বা তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি অসন্তুষ্ট আচরণে বা কোনো কিছু কারণে, তাহলে সেটাকে আমরা বলি ডিসস্যাটিসফ্যাক্টরি। যেমন ডিসস্যাটিসফ্যাক্টরি ইজ ইউজড when someone is not pleased with something, কোনো বিষয় নিয়ে সে খুশি না, তার রাগ আছে বা তার কোনো বিষয়ে তোমার প্রতি একটা রাগান্বিত এক্সাম্পল দেওয়া আছে। স্টুডেন্টস দ্য স্টুডেন্টস বিহেভিয়ার ওয়াজ আনস্যাটিসফ্যাক্টরি, ছাত্রর ব্যবহারটা কেমন ছিল? আনস্যাটিসফ্যাক্টরি। আনসার। তার বিহেভিয়ার ছিল আনস্যাটিসফ্যাক্টরি, মানে টিচার যে লেভেলের ব্যবহার তার থেকে চাচ্ছে সে সেই লেভেলের ব্যবহার করতে পারছে না, বাট ইফ হি ইমপ্রুভস হি উইল নট বি এক্সপেলড। কিন্তু যদি সে যদি তার আচরণটাকে উন্নত করতে পারে, লেভেলটা বাড়াইতে পারে, তাহলে তাকে এক্সপেল করা হবে না।
দ্বিতীয় উদাহরণটা বলছে the students dissatisfactory behavior caused his expulsion. The students dissatisfactory behavior অসৌজন্য আচরণের ফলে তাকে বের করে দেওয়া হলো, তাকে এক্সপালশন করা হলো, তাকে মানে এখান থেকে বহিষ্কার করা হলো। তাহলে বোঝা যাচ্ছে যে ডিসস্যাটিসফ্যাক্টরি মানে হলো যে টোটাল জিনিসটা কি একেবারে তার মানে লেভেল তো নাই, এটা একদম ক্র্যাশ করেছে, ডেস্ট্রয়। আর আমরা যখন বলি যে আনস্যাটিসফ্যাক্টরি তখন আমরা বলি যে লেভেল একটা আছে, তবে যে লেভেলে চাওয়া হচ্ছে সেই লেভেলে সে পারতেছে না। ওকে, তাহলে আমরা ভবিষ্যতে এটা ব্যবহার করার ক্ষেত্রে এটা আমরা খেয়াল রাখতে হবে। এটা ছিল বলার। আচ্ছা, আমরা আরো এরকম শিখবো। এখন আমরা চলে যে নির্দেশ টেক্সটে আমরা চলে যাই। আমরা বলেছিলাম ফোক মিউজিক, সম্ভবত না, ফোক মিউজিক, ওদিকে আমরা চলে যাচ্ছি। কিছু ডেট টেট দিতে নাকি কিছু জি, কলেজের কোনো পরীক্ষার ডেট দেওয়া হয়েছে বা কিছু দিছে? এখনো তো ডেট দেয় নাই। এমন হচ্ছে একটা ইয়া দিছিল হোয়াটসঅ্যাপে ইংলিশে। কলেজ যেন খুলে ফেলবে, ব্যবসা তো দেখি যে খোলার একটা কম। আচ্ছা, আমরা আজকে ইউনিট 6 করবো, 63 লেসন নাম্বার। এখানের পড়াগুলো যদি একটু না পড়ো কিন্তু কাবার দেওয়া মুশকিল হবে, বুঝতে পারছো? তুমি একটু জি একটু পড়ো, টেক্সটটা একটু রিডিং দিও। টানবো, তবে এখন না, টেক্সটটা একটা পর্যায়ে চলে গেলে। আচ্ছা, এখানে আজকে আমরা দেখবো হলো ক্রাফটস ইন আওয়ার টাইম। এটা তো হয়ে গেছে, তাই না? ক্রাফট, জি সেটা কিন্তু খুব ক্রাফট আমরা আবার দেখবো আরেকদিন। আজকে আমরা নতুন লেসনে চলে যাই, কারণ পুরাতন লেসনে বেশি দিন থাকলে আবার সমস্যা। আচ্ছা দেখো, এখানে দেখা যাচ্ছে জি স্যার, কয়েকটা মেয়ে। অ্যাডোলেসেন্স মানে কৈশোর বয়স, কৈশোর। লেসন 1, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স, মানে কিশোর বয়সে কি ধরনের ঝড়ঝাপটা, কি ধরনের স্ট্রেস মানে প্রেশার একটা স্টুডেন্টের উপরে থাকে, সেটার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে? তো এখন জি তোমার দেখো, এই যে দেখো বয়সের একটা এখানে বার আছে, বয়সের একটা বার এখানে আছে, দেখো বয়সের বারটা এখানে দেখো, এই যে বয়সের একটা বার দেওয়া আছে এখানে দেখো, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বলতে তুমি কিছু বুঝতে পারছো এটা মানে কি বলতো? ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বলতে হচ্ছে উম, কি? মানে ধরো তুমি ফুটবল খেলবা বা তুমি ক্রিকেট খেলবা আজকে, ধরো হ্যাঁ 1 ঘন্টা পরে, তো 1 ঘন্টা আগে কিন্তু কোচ তোমাকে বলে যে তুমি একটু হালকা দৌড়াও, বলে না? হ্যাঁ, হালকা একটু গা ওয়ার্ম গরম করার জন্য। আপ করে, এরকম বলে না? হ্যাঁ হ্যাঁ যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়ার্ম আপের একটা বিষয় আছে কিন্তু। ধরো তুমি হ্যাঁ টিচার, ক্লাস নিবা, তুমি কিন্তু একটু প্রস্তুতি নিতে হবে, এটা ওয়ার্ম আপ। ধরো তুমি কোথাও বেড়াতে যাবে, তো তোমার প্রস্তুতি আছে না, ব্যাকপ্যাক লাগে, সেটা সেটা কি নিবা, কোথায় যাবে, এগুলো ওয়ার্ম আপ, তাই না? তো ঠিক জি সেরকম আমরা এখানে যখন রিলেশনটা করছি, সেখানে কিন্তু আমাদের ওয়ার্ম আপ কিছু আছে। যে কোনো ক্ষেত্রে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি অর্থাৎ পড়া পূর্ব প্রস্তুতিটা এখানে কিন্তু রয়েছে। তো এখানে বলছে যে ডিসকাস দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার, হোয়াট এজ গ্রুপ ডু ইউ বিলং টু, মানে তুমি কোন এজ গ্রুপে মানে বিলং করো, 16 থেকে 17, 18 থেকে 21, 22 থেকে 23। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমার এজ গ্রুপ কোনটা বলো তো? তোমার রেঞ্জ কোনটা, 1, 2, 3 কোনটা? 2। 2, 18 to 21। তুমি তোমার বয়স বর্তমানে কত চলছে? 18।
18, তাইলে তো তুমি ম্যাচিওর, মাশাআল্লাহ। তুমি ম্যাচিওর হয়ে গেছো মোটামুটি। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, তুমি সেকেন্ড গ্রুপের সাথে আছো। এখানে বলছে যে ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড। তুমি কি মনে করো যে তুমি এই পৃথিবীটা ফেস করার মতো তোমার বয়স হয়েছে? Do you ever feel that people do not pay you much attention because of your age? Why? তুমি কি মনে করো মানুষরা তোমাকে অ্যাটেনশন কম দেয় তোমার বয়সের কারণে? না। অবশ্যই না, অ্যাটেনশন তোমাকে দেয়। আচ্ছা যাক, তোমার হয়ে আমি উত্তরটা দিয়ে দিলাম। এখানে দেখো অ্যাডোলেসেন্স গার্লস এন্ড বয়, যে ছবিগুলো দেখতে পাচ্ছ, চেহারাগুলো দেখলে বোঝা যাচ্ছে তাদের বয়সটা অনুমান করা যায়। আচ্ছা, এখানে টেক্সটটা কি বলছে? রিড দ্য টেক্সট বিলো এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। টেক্সটটা একটু পড়ো তুমি, এখান থেকে শুরু করো আরবি। হ্যাঁ, কোথা থেকে শুরু করবো? এখান থেকে চিলড্রেন, এখান থেকে শুরু করো, চিলড্রেন পড়ো। Children must pass through several stages in their lives to become adults. For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. Infancy, birth to age 2, early childhood, 3 to 8 years, later childhood, 9 to 12 years, তারপর হচ্ছে and adolescence, 13 to 18 years. হুম Persons 18 and over are considered adults in our society. Of course, there are some who will try to act older than their years, but for the most individuals have to go through these stages irrespective of their economic or social status. হুম তারপরে World Health Organization who identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. This phase represents one of the critical transitions in one's life span and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. Biological processes drive many aspects of this growth and development, with the কনসেপ্ট। onset of puberty marking the passage from childhood to adolescence. The biological determinants of adolescence. Adolescence মানে কি? অ্যাডোলেসেন্সে তোমার এখানে সংখ্যাটা দেওয়া আছে, যে দেখো, এই যে, যারা হচ্ছে নিজের এজের থেকে বড় বড় ভাব দেখায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাডোলেসেন্স 13 to 18 ইয়ার্স, দেখছো? ও আচ্ছা। অ্যাডোলেসেন্সটা মানে হলো 13 13 বছর থেকে 18 বছর পর্যন্ত, এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের বাংলা হলো কৈশোর বা কিশোর, কৈশোরকাল, এটা এদেরকে বলা হয় কিশোর। আর 18 বছরের উপরে হলে এদেরকে বলা হয়, 18+ হলে এদেরকে বলা হয় Adult. অ্যাডাল্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো। হ্যাঁ। হুম তারপরে দেখো। Onset of puberty making the passage from childhood to adolescence. The biological determin- determinants of adolescence are fairly universal. হুম
universal. However, the duration and defining characteristics of this period may vary across time, cultures. কই কালচার আপনি কি নিচে নিচে নামাইছেন? এখানে And socio-economic uh, situations. This period has been many changes over the past century. Puberty, for examples, comes earlier than before. People marry late, and their sexual attitudes and and behaviors are different from their grandparents or even parents. Among the factors factors responsible for the change are education, urbanization, urbanization, আরবানাইজেশন and trade, হ্যাঁ? আরবানাইজেশন হ্যাঁ তারপরে Urbanization and spread of global communication. স্যার 3 নম্বর থেকে আপনি বলেন, আমার তো একটু নাক বন্ধ পড়তে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে spread of global communication ঠিক আছে তারপরে বলছে the time of adolescence is a period of preparation for adulthood অর্থাৎ the time of adolescence টা কি বলছি আমরা যে 13 থেকে 18 বছরের মধ্যে এটাকে বলা হচ্ছে adolescence যে পিরিয়ডটা আছে এটা তোমার কি এটা হলো তোমার preparation for adulthood তুমি যে অ্যাডাল্ট হবে তুমি যে 18 প্লাস হবে তুমি যে 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত তুমি অ্যাডোলেসেন্স তুমি নাউন আর তুমি যে অ্যাডোলেসেন্ট থেকে তুমি যে অ্যাডাল্টহুডে যাবে সেটা হলো 18 প্লাস হলে এই যে অ্যাডোলেসেন্স 13 থেকে 18 বছর বয়স এই বয়সটাকে বলা হয় কৈশোর বা কিশোর বয়স এটা হলো অ্যাডাল্টহুড 18 প্লাস হওয়ার আগের একটা প্রিপারেশন স্টেপ during which one experiences several key developments এই সময়টাতে মানুষ অনেকগুলো কি মানে ইম্পর্টেন্ট কি মানে বোঝাচ্ছে এখানে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট কিছু ফেস করে এক্সপেরিয়েন্স করে besides physical and sexual maturation এই বয়সে মানুষ ফিজিক্যাল এবং বিভিন্ন সেক্সুয়াল ম্যাচুরেশন অর্জন করে these experiences include a movement towards social and economic independence এই এর মধ্যে কি কি রয়েছে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সে তার স্বাধীনতা লাভ করতে চায় বা করে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি তার মধ্যে নিজের একটা পরিচয় গড়ে তোলার একটা চিন্তা হয় দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস সে বিভিন্ন কিছু শিখতে চায় সে বিভিন্ন কিছু অর্জন করতে চায় জ্ঞান অর্জন করতে চায় এমন কিছু করতে চায় যেটার দ্বারা তার অর্থনৈতিক একটা ইন্ডিপেন্ডেন্স যেমন তুমি যে এই বিভিন্ন ধরনের কম্পিউটারের কোর্স করছো তুমি ইনকামও করছো মাঝে মধ্যে ইন্টারনেটের ইয়াতে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ করে এটা কিন্তু তোমার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স তুমি অর্জন করতে চাও তোমার একটা সোশ্যাল একটা স্ট্যাটাস তুমি চাও তুমি একটা সোশ্যাল একটা ডেভেলপমেন্ট তুমি চাচ্ছ তোমার একটা আইডেন্টিটি তুমি চাচ্ছ তুমি কিছু স্কিল তুমি অর্জন করতে চাচ্ছ নিডেড এগুলো কেন প্রয়োজন নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস এগুলো প্রয়োজন কারণ হলো তুমি যখন রিলেশনশিপে জড়িয়ে পড়বে রিলেশনশিপ বলতে কেবল শুধুমাত্র কোনো একটা ছেলে মেয়ের সাথে বা মেয়ে ছেলের সাথে রিলেশনশিপ হবে এমন তো না রিলেশনশিপের অনেক মাত্রা আছে তুমি যখন অ্যাডাল্ট হয়ে যাবে তুমি চাইবে যে তোমার আশেপাশে যারা পরিচিত মানুষ আছে সবাই তোমার রিলেটিভ এদের সাথে তোমার সম্পর্ক বজায় রাখতে গেলে তোমার ওখানে রোল কি থাকবে কি ভূমিকা থাকবে ওখানে তোমার ক্যাপাসিটি কি হবে ওখানে তুমি অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে তুমি একটা তোমার বুদ্ধিবৃত্তিক
চিন্তা ভাবনা তৈরি হবে। অ্যাবস্ট্রাক্ট জিনিস মানে যে জিনিসগুলো আমরা চোখে দেখি না, অনুভব করতে পারি, সে বিষয়গুলো নিয়ে তোমার মাঝে একটা যুক্তি, বুদ্ধি, চিন্তা ধারণা উদ্ভব হবে, তোমার সে দক্ষতাটা তৈরি হবে, অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারবে। ঠিক আছে, এই সময়টাতে জি। এগুলো ঘটে। While adolescence is a time of tremendous growth and potential, adolescence কৈশোর বয়সটা একটা ট্রেমেন্ডাস মানে চরম একটা বৃদ্ধির সময় এবং পটেনশিয়ালের সময়, এটা সম্ভাবনাময় সময় এটা। ঠিক আছে, ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্ক। এটা যেমন খুব বেশি মাত্রায় এখানে গ্রোথ হয় মানুষের, খুব বেশি মাত্রায় এখানে সম্ভাবনা থাকে ভালো কিছু হওয়ার, তেমনি এখানে কিছু কনসিডারেবল রিস্কও আছে, কিন্তু ঝুঁকিও আছে। যেমন অনেক বড় বিল্ডিং করলে যেমন সুবিধা আছে, আবার কিন্তু অসুবিধাও আছে। অনেক ক্ষমতা থাকলে তোমার হাতে সুবিধা আছে, আবার অসুবিধাও কিন্তু আছে। তো এখানে যে যেরকম ট্রেমেন্ডাস গ্রোথ আছে, পটেনশিয়ালিটি আছে, তেমনি কিন্তু এখানে কনসিডারেবল রিস্কও আছে কিন্তু। during which social context exert powerful influences, এই সময়টাতে সামাজিক বিভিন্ন পরিস্থিতি মানুষের উপরে ব্যাপক, পাওয়ারফুল, শক্তিশালী প্রভাব বিস্তার করে। exert many adolescents face pressure to use alcohol। এই যে এখন রিস্ক গুলা বলছি, কি কি রিস্ক হতে পারে, যে তারা অ্যালকোহলে জড়িয়ে যায়, মদ খাওয়া, সিগারেট খাওয়া, আদার ড্রাগস, অন্যান্য নেশা জাতীয় দ্রব্য, and to initiate sexual relationships putting themselves at high risk for, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা ইনিশিয়েট করে, শুরু করে, হ্যাঁ, যৌন সম্পর্ক, পুটিং themselves at risk, হাই রিস্ক, এটা কিন্তু তাদেরকে একটা ঝুঁকিতে ফেলে দেয়। ফর ইন্টেনশনাল, ঐচ্ছিকভাবে হোক অথবা আনইনটেনশনাল, অনৈচ্ছিকভাবে হোক, তারা ইনজুরি বা ইনজুরিতে আক্রান্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়। আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস, অনিচ্ছাকৃতভাবে তারা গর্ভবতী হয়। অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং যৌন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে ওদের মাঝে বিভিন্ন ধরনের ট্রান্সমিট হয়, মানে একজন থেকে একজনের মধ্যে, একজনের দেহ থেকে আরেকজনের দেহে, মানে কি বলে, ট্রান্সমিট হওয়া যেটাকে বলে, চলে যায়, ছড়িয়ে পড়ে, ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন বলতে তো বুঝতে পারছো, এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইনফেকশনস, এগুলোকে সংক্ষেপে বলা হয় এসটিআই, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। এমনকি ওই যে ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসটা পর্যন্ত মানুষের দেহে সংক্রামিত হয়। এই যৌন যৌন প্রক্রিয়া যখন এরা লিপ্ত হয় অবৈধভাবে, তখন তাদের মাঝে এই যে এইচআইভি ভাইরাস পর্যন্ত তাদের মাঝে কি হয়, এটা ট্রান্সমিট হয়। তো এইচআইভিটা কি, এইচআইভিটা হলো মানুষের যেই ন্যাচারালি বডির মাঝে যে একটা ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই ডিফেন্স সিস্টেমটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তুমি এখান থেকে পড়ো, এবার পড়ো। মেনি Many also experience established during this period, such as the use or ঠিক আছে, avoidance বলি, of drugs. আমি পড়ি, থাক, তোমার অসুবিধা হচ্ছে মনে হয়। মেনি অলসো এক্সপিরিয়েন্স, তাদের মাঝে আবার অনেকে এক্সপিরিয়েন্স করে, অভিজ্ঞতা সঞ্চয় করে, কি কি, ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট, ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, মানসিক সমস্যা তাদের মাঝে দেখা দেয়, তারা অ্যাডজাস্ট করতে পারে না অনেকের সাথে। দেখবো যে যাদের বয়স, অনেকের ক্ষেত্রে এরকম হয়, বয়সটা যখন 13 ছিল, 14 ছিল, ঠিক ছিল, 15 16 যখন শুরু হয়ে গেল, তখন তাদের মাঝে একটা প্রবলেম, বলে যে আমার স্যার, আমার ছেলেটা তো 5 6 7 খুব ভালো ছিল, পড়াশোনা করতো, এখন জানি কেমন কেমন দরজা লাগায় কি করে, সে কারোর সাথে মিশতে চায় না, হ্যাঁ, আগে খেলাধুলা করতো, এখন খেলাধুলা করে না, সে কেমন জানি। এই যে অনেকের মাঝে আমি শুনেছি, এজ এ টিচার আমার কাছে অনেকে বলে, তাদের মাঝে কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেমটা হয়।
এবং তাদের মধ্যে মেন্টাল হেলথ প্রবলেম। ওই যে সারাদিন ঘরে থাকতে থাকতে আমার একটা স্টুডেন্ট আছে, সারাদিন সে ঘরে থাকে কিন্তু পড়াশোনা কমই করে, কিন্তু ঘরে থাকে সে, কিন্তু ঘর থেকে বের হয় না, কার সাথে মিশে না। তার মাঝে কি হলো, একটা মেন্টাল প্রবলেম দেখা দিয়েছে। সে কার সাথে কথা বলে না, মানে বিভিন্ন ধরনের সমস্যা, রুড আচরণ করে। তো এই মেন্টাল প্রবলেমগুলো তৈরি হয়। তাহলে এরপরে কি বলছে যে প্যাটার্নস বিহেভিয়ার প্যাটার্নস, তাদের যে আচরণের যে নমুনাগুলা, ডিজাইনগুলা that are established during this period, such as the use or avoidance of drugs. এই বয়সে আচরণগুলা কেমন হতে পারে? হয়তো দেখা যাবে যে সে ড্রাগকে অ্যাভয়েড করে, নেশা জাতীয় দ্রব্যকে সে অ্যাভয়েড করে অথবা ইউজ করে। and taking or abstaining from sexual risk, সে সেক্সুয়াল রিস্ক গ্রহণ করে, টেক করে, আর নাহলে অ্যাবস্টেইন করে। অ্যাবস্টেইন মানে বিরত থাকা। ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ এন্ড পজিটিভ ইফেক্টস। তাহলে এগুলার এই বয়সে মানে এই যে কার্যক্রমগুলো নেগেটিভ ইফেক্ট হতে পারে তার উপরে, আবার তার উপরে পজিটিভ ইফেক্ট প্রভাব থাকতে পারে, এবং সেই প্রভাবটা থাকবে লং লাস্টিং, দীর্ঘদিন যাবত, অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং, তার ভবিষ্যৎ স্বাস্থ্য এবং তার ভালো থাকার উপরে এই জিনিসগুলো কিন্তু নির্ভর করবে। মানে কিশোর বয়সে বেশি মাত্রায় ড্রাগ, অ্যালকোহল, সেক্সুয়াল রিলেশনশিপে যখন সে জড়িয়ে যাবে, তখন তার বয়স হলে তার মাঝে কিন্তু বয়সকালে যখন তার 40 ক্রস করবে, তখন কিন্তু তার মাঝে এগুলো নেগেটিভ ইফেক্টগুলো তৈরি হবে। ঠিক আছে? As a result, adults have unique opportunities to influence adolescence. যার ফলে এই যে যারা অ্যাডাল্ট আছে, যারা প্রাপ্তবয়স্ক, তাদের কিন্তু এই যে অ্যাডোলেসেন্সদেরকে প্রভাবিত করার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। ইউনিক, একটা অভূতপূর্ব। ইউনিক মানে তারাই কেবল করতে পারে। অর্থাৎ যারা কিশোর বয়সে, তাদেরকে কিন্তু একটু পাম্পট্টি দিলে একটা অনেক কিছু করে করে ফেলে ওরা। তাদেরকে দিয়ে ভালো কাজও করানো যায় খুব সহজে, খারাপ কাজও করানো যায় খুব সহজে। আচ্ছা, এরপরে দেখো, adolescents are different both from young children and adults. Adolescentsরা যারা কিশোর বয়সের, তারা কিন্তু ইয়াং চিলড্রেন, একদম ইয়াং চিলড্রেন থেকে অ্যাডাল্ট, এদের থেকে একদম আলাদা। যে ইয়াং চিলড্রেন সে হয়তো কিছু বুঝে না, ছোট ছেলে, হ্যাঁ বাচ্চা ছেলে, তার মাঝে ওইরকম রিজনিং ডেভেলপ করে না, ওইরকম ভাবতে পারে না, বা ওই যে চিন্তাগুলো এখনো আসে না। আর অ্যাডাল্ট যারা আছে তারা কিন্তু সবই বুঝে। এদের মাঝখানে একটা গ্রুপ হলো অ্যাডোলেসেন্স। স্পেশালি অ্যাডোলেসেন্স আর স্পেশালি বিশেষভাবে অ্যাডোলেসেন্স আর নট ফুললি কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। বিশেষভাবে এই যে যারা অ্যাডোলেসেন্স হয়, যারা কিশোর বয়সের, এরা কিন্তু কমপ্লেক্স কনসেপ্ট, জটিল ধারণাসমূহ তারা বুঝতে ক্যাপাবল না, পুরোপুরি সক্ষম নয়। পারে, কিছুটা পারে, কিন্তু পুরোপুরি সক্ষম নয়। or the relationships between behavior and consequence, অথবা আচরণ করলে কি ফলাফল হবে, কনসিকুয়েন্স অর্থ ফলাফল, এই যে এটা বুঝে না, যে একজনের সাথে কি আচরণ করলে কি ফলাফল হতে পারে, এরা এটা বুঝে না। or the degree of control they have, অথবা এই আচরণগুলো করার ক্ষেত্রে তাদের মাঝে কোনো কন্ট্রোল নাই, নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। or can have ওভার হেলথ ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং। হ্যাঁ, তাদের অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্যের উপরে নিজের একটা সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা থাকে না, বা তাদের কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার। সেক্সুয়াল আচরণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাদ বিচার বা তাদের মাঝে কোনো কন্ট্রোল নিজেদের মাঝে থাকে না। This inability may make them particularly vulnerable. এই যে তারা যে এগুলো করতে পারে না, তারা কমপ্লেক্স কনসেপ্টস নাই তাদের, কি আচরণ করলে কি ফলাফল হবে, ডিগ্রি অফ কন্ট্রোল নাই, নিজেদের সাথে নিজেদের নিয়ন্ত্রণের ক্ষমতা নাই, তারপরে হেলথ সম্পর্কে একটা ডিসিশন মেক করা, এটারও কোনো করতে পারে না। তারপরে বিভিন্ন সেক্সুয়াল বিহেভিয়ার যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে প্রপারলি তারা ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এই যে এতগুলো তাদের মধ্যে সমস্যা,
এই যে ইনএবিলিটি, এগুলোকে বলা হচ্ছে ইনএবিলিটি। এগুলো থাকার ফলে তাদের মাঝে কি হচ্ছে, এই ইনএবিলিটি তাদেরকে বিশেষভাবে ভালনারেবল করেছে, দুর্বল করে তুলেছে টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, দুর্বল করে তুলেছে যৌন নিপীড়নের ক্ষেত্রে, অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার, এবং উচ্চ মাত্রার তাদের আচরণগত অনেক সমস্যা তৈরি করে। লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, বিভিন্ন ধরনের আইন, বিভিন্ন ধরনের কাস্টম, রীতিনীতি, বিভিন্ন ধরনের চর্চা মে অলসো অ্যাফেক্ট, তাদেরকে প্রভাব বিস্তার করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, হ্যাঁ, অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি দেন অ্যাডাল্টস। যারা প্রাপ্তবয়স্ক তারা একটা জিনিসকে যেভাবে ডিল করে বা একটা জিনিসকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এই যে যারা অ্যাডোলেসেন্স তারা কিন্তু এগুলাকে, এই যে আইন কানুন, বিভিন্ন রীতিনীতি, প্র্যাকটিস, বিভিন্ন জিনিসের চর্চা, এগুলো তাদের উপরে বেশ প্রভাব বিস্তার করে, কিন্তু অ্যাডাল্টদের উপরে হয়তো করে না, কারণ তারা যেহেতু অ্যাডাল্ট। For example, laws and policies often restrict adolescents' access to productive health information. যেমন ধরো দেশের আইন এবং দেশের যেসব পলিসি, যারা রাজনীতিবিদ তারা পলিসি বানায়, রীতিনীতি বা আইন কানুন কি করে অফেন রেস্ট্রিক্ট, তাদেরকে প্রায় রেস্ট্রিকশন দেয়, মানে বাধা সৃষ্টি করে, তারা যাতে অ্যাক্সেস না করতে পারে, প্রবেশ করতে না পারে, জানতে না পারে টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন। রিপ্রোডাক্টিভ হেলথ মানে হলো যে যৌন প্রক্রিয়া সংক্রান্ত যেসব তথ্য, কিভাবে বাবা হয়, কিভাবে মা হয়, কিভাবে কি, এই সংক্রান্ত তথ্য, বা মানুষের রিপ্রোডাক্টিভ অর্গান, যেসব অর্গান দিয়ে মানুষ সন্তান জন্ম দিতে পারে, এইসব অর্গান সম্পর্কে তাদের অ্যাডোলেসেন্সদের তথ্য জানার অধিকারটা নাই। অ্যান্ড সার্ভিসেস, এবং এই সংক্রান্ত কোনো সেবা কোথাও পাওয়ার, কোনো হাসপাতালে বা কোথায় পাওয়ার তাদের সে সুযোগটা নাই, স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড। বিশেষভাবে যদি আনম্যারিড হয় তাহলে তো কথাই নাই, কোনো সুযোগ নাই তার জানার। ইন এডিশন, এর পাশাপাশি ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, আচ্ছা যদি কোনোভাবে এই ধরনের কোথাও যদি কোনো সার্ভিস থাকে যে আনমেরিড ছেলেদের এই এবারে অ্যাডোলেসেন্স টাইপের বয়সের তাদের তারা জানতে চায় এইসব বিষয়ে, যদিও এক্সিস্ট থাকে এই ধরনের সার্ভিস, হ্যাঁ, তার কোনো সমস্যা হলে সে কোথাও গিয়ে এটা শেয়ার করলো, যদিও এরকম কোনো সুযোগ থাকে, প্রোভাইডার অ্যাটিটিউডস, যারা এই হেলথ প্রোভাইডার, যারা ওই হেলথ এন্ডে বসে সার্ভিসটা প্রোভাইড করে, তাদের যে অ্যাটিটিউড থাকে, দৃষ্টিভঙ্গি অ্যাবাউট অ্যাডোলেসেন্স, তাদের দৃষ্টিভঙ্গিটা অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে কেমন হয়, অফেন পোজ এ সিগনিফিকেন্ট ব্যারিয়ার। তারা যে দৃষ্টিভঙ্গিটা অ্যাডোলেসেন্ট যারা আছে, কিশোর বয়সের পোলাপাইনদের প্রতি বা মেয়েদের প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে, সেই দৃষ্টিভঙ্গিটা কেমন, সেটা ব্যারিয়ার, সেটা একটা ব্যারিয়ার তৈরি করে টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস। মানে যারা এই সেবাগুলো দিবে তারাই মনে করে যে আরে এই অ্যাডোলেসেন্ট যারা আছে এগুলো ঝামেলা, এগুলো এগুলো এরা এরা সমস্যা, এরা বুঝে না। অর্থাৎ এদেরকে যারা সার্ভিসটা প্রোভাইড করবে, হেলথ হেলথ সার্ভিস প্রোভাইডার, তারাই এদেরকে নেগেটিভ ভাবে কি করে ডিল করে, এখন পোজ পোজ করে, হ্যাঁ, মানে আরোপ করে একটা সিগনিফিকেন্ট ব্যারিয়ার, তারা নিজেরাই যারা সার্ভিসটা দিবে এরা নিজেরাই এটা তাদেরকে দিতে চায় না ঠিকভাবে। আচ্ছা তুমি এটা একটু পড়ো, লাস্ট একটা পড়ো, এটা কতটুকু? এই যে লাস্ট একটা তুমি একটু পড়ো, এই যে এটা এখান থেকে। Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. Members of the community, service providers, and social institutions have the responsibility to both pro- promote adolescents' development and adjustment and to intervene effectively when problems arise.
হুম। আচ্ছা, তুমি যে একটা সিলেবাস পাঠাইলে আমাকে, এটা কি পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ, আরামে। হ্যালো, আরামে আসো। আরামে, তুমি যে একটা সিলেবাস পাঠাইলে, এটা কি তোমার পরীক্ষা হয়ে গেছে? এটা কথা শুনতে পাচ্ছ? হ্যালো হারাবে, নেটওয়ার্ক সমস্যা নাকি? হারাবে, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, হারাবে, কথা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আম্মু একটা কল দিছিল তো, মাইক মনে মিউট হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, ওই যে তুমি যে একটা সিলেবাস পাঠাইছো আমাকে, এটা কি তোমার পরীক্ষা তো মনে হয় না এটা, না? না, এটা সামনে হবে, সিটি পরীক্ষা, ক্লাস টেস্ট। আমরা, আচ্ছা আমি একটু এদিকে যাচ্ছি, ওই যে তোমার পরীক্ষার যে সিলেবাসটা দিয়েছে, আমি একটু ওইদিকে যাচ্ছি, ওইখানে এগুলো এগুলো পড়ানো হয়েছে কিনা একটু দেখি আমি। ঠিক আছে, ড্রিম পয়েন্টস। আচ্ছা, তা এই যে, ও, কবিতাতে পড়ানো হয়েছে এগুলো মনে হয়, না? ড্রিম ড্রিম পয়েন্টস, ড্রিম পয়েন্টস তো পড়ানো হয়েছে, তারপরে ফ্লো চার্টও তুমি জানো। ড্রিম পয়েন্টস আর লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এই যে ড্রিম ড্রিম পয়েন্টস, এই যে ড্রিম পয়েন্টস আর হলো লাভ এন্ড ফ্রেন্ডশিপ। আচ্ছা, এরপরে হলো ফ্লো চার্ট আছে, ইউনিট 3 লেসন 1 3, আর ইউনিট 4 লেসন 1, ইউনিট 4 লেসন 1 আর 3, এই দুটো হয়ে গেছে। এখন আজকে কি তুমি কবিতা একটু দেখবা নাকি? কবিতাগুলো বলবো আবার? হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ? আমার কোনো প্রবলেম নাই। কবিতা তুমি বুঝতে পারো তো, মানে বুঝেছো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি থিম থিম লিখতে পারবা? থিম কেমনে লিখবো? আচ্ছা, থিম হলো, তুমি, আমি তোমাকে দেখাচ্ছি। থিম হলো খুবই সহজ। থিম লেখে কিভাবে, এই তো, হাউ টু রাইট এ থিম। হ্যাঁ। তুমি থিম গুলো একটু পড়ে ফেলো, আমি, আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি থিম কিভাবে লিখবা। আমি তোমাকে 1 মিনিট সময় দাও আমাকে। I'll show you how to write a theme. সিলেবাসটা দিছি কবে এটা? দিছে কয়দিন আগে। তুমি আগে আমাকে দাও নাই কেন? আগে দিলে তো আমি এটা আরো আগে তোমাকে, মানে ইয়ে করতে পারতাম, জিনিসটা, আইডিয়াটা আরো ক্লিয়ার করতে পারতাম। এতদিনে তোমার হয়ে যেত। কালকে মনে হয় দিছে। ওকে, না, পরশু দিন। এগুলো খেয়াল রাখবা, এগুলো খেয়াল রাখবা, কোথায় কি দিচ্ছে না দিচ্ছে, এগুলো খেয়াল না রাখলে তো তোমার প্রবলেম হবে। আচ্ছা, আমি তোমাকে দিচ্ছি, দেখাচ্ছি কি কিভাবে লিখবা থিম। একটা হলো ইয়াতে, ওই যে লাভ এন্ড ফ্রেন্ডশিপ। আচ্ছা, লাভ এন্ড ফ্রেন্ডশিপে কোন কবিতাটা আছে দেখি তো। লাভ এন্ড ফ্রেন্ডশিপ, লাভ এন্ড ফ্রেন্ডশিপ। ও, এই যে, ও, ব্লো ব্লো দা উইন্টার উইন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কবিতাটা আছে আমি বুঝতে পারছি। কবিতাটা বোঝা গেছে কোনটা আছে, অসুবিধা নাই। এখনই আমরা দেখবো হাউ টু রাইট এ থিম। আচ্ছা,
দেখা যাচ্ছে? আচ্ছা, তোমার ওই যে কবিতাটা আছে এটা, আহ, যে লাভের এই 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 কবিতাটা আছে, এগুলো দাও। স্যার আপনার মাইক মনে হয় অনেক দূরে নাকি, শোনা যায় না তো। না না, এখন 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যায়। আচ্ছা, আমি কাছে আনতেছি। ঠিক আছে, ওই ল্যাপটপের মাইক্রোফোন তো আলাদা মাইক্রোফোন আর লাগাইনি। এখন এখন বোঝা যায়? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে এখানে উইন্টার উইন্ড, এই যে আমি তোমাকে কবিতাটা কি দেখাবো আগে? আচ্ছা, কবিতাটা আগে একটু দেখাই, তাহলে তুমি মানে ধরতে পারবে না যে কোন কবিতাটা স্যার দেখাচ্ছে, যে কোনটা নিয়ে আলোচনা করছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা লাভ এন্ড ফ্রেন্ডশিপ। এখানে কিন্তু এই কবিতাটা, এই যে এই কবিতাটা কিন্তু তোমার, এটার থিম তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এটার থিম তোমাকে লিখতে হবে। এখানে আহ, কি কি বলেছে, এটা এটা হলো মানে উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক এজ ইউ লাইক ইট থেকে এই কবিতাটা নেওয়া। এই কবিতাটা মানে আহ, একটা লিরিক টাইপের গানের মতো। এটাতে কবি কি বলছেন, কবি এখানে বলছেন যে লাভ এন্ড ফ্রেন্ডশিপ আর টু ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনে লাভ এবং ফ্রেন্ডশিপ খুব বেশি দরকার। হিউম্যান লাইফ আনলিভেবল ইন দেয়ার অ্যাবসেন্স। মানুষের জীবনটা একদম নিরস হয়ে যায়, বসবাসের অযোগ্য হয়ে যায় যদি মানুষের জীবনে ভালোবাসা না থাকে। দো হিউম্যান বিংস নিড দেম ব্যাডলি, যদিও মানুষের এগুলা খুব বেশি প্রয়োজন। ট্রু লাভ এন্ড ডিফিকাল্ট টু ফাইন্ড, কিন্তু আসলে সত্যিকার ভালোবাসা পাওয়াটা মুশকিল। দ্য শর্ট সং ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার, এটা একটা গান, শর্ট সং, ঠিক আছে? এটা একটা গান, উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক আছে এজ ইউ লাইক ইট। এজ ইউ লাইক ইটে যখন নায়ক যখন মানে পৃথিবীর মানুষ থেকে বিলুপ্ত হয়ে জঙ্গলে চলে আসে, বনে চলে আসে। এই যে দেখো না, এখানে ছবি আছে, আমি দেখাবো। সে জঙ্গলে চলে আসে, জঙ্গলে চলে আসে, সে মনে করছে যে এই পৃথিবীর মানুষ যারা আছে তাদের মাঝে কোনো সত্যিকারের ভালোবাসা নাই, বন্ধুত্ব নাই, সবকিছুই চুরি বাটপারে, সবকিছু সবাই এখানে মানে প্রতারণা করে। সেখানে সে মনে করছে যে আমি প্রকৃতির কাছে চলে যাব, মানুষের থেকে, মানুষ থেকে বরং প্রকৃতির কাছে সত্যিকার অর্থে ভালোবাসা বা আরো বেশি আন্তরিকতা পাওয়া যাবে, যদিও প্রকৃতির মাঝে কিছুটা রূঢ়তা রয়েছে। ঠিক আছে, তো এখানে আমি একটু কবিতাটা একটু পড়ি, তারপর তোমাকে বোঝাই, তাহলে বুঝতে পারবে। এখানে কবিতা, ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড, শীতকালের বাতাস তুমি বয়ে যাও বয়ে যাও, দাও আর্ট নট সো আনকাইন্ড। দাও মানে ইউ, আর্ট মানে আর, ইউ আর নট সো আনকাইন্ড, তুমি অতটা নির্দয় নও। অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড, মানুষের অকৃতজ্ঞতার মতো তুমি অতটা নির্দয় নও, অর্থাৎ মানুষের মতো তুমি অতটা নির্দয় না। প্রকৃতির, তুমি এটা প্রকৃতির একটা এলিমেন্ট, উইন্টার উইন্ড, তুমি ঠান্ডা বাতাস, গায়ে লাগলে কষ্ট লাগে, কিন্তু তারপরেও মানুষের অকৃতজ্ঞতার তুলনায় তোমার সেই ঠান্ডা বাতাসটা, তুমি অনেক কৃতজ্ঞ। দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত অতটা সূক্ষ্ম নয় কামড় দেওয়ার মতো, তুমি কামড় দিলে অতটা লাগে না। মানে কবি এখানে এই যে উইন্টার উইন্ডকে স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যায়। এখানে মানে কবি এখানে উইন্টার উইন্ডকে, এখন শুনতে পাচ্ছ? কবি এখানে উইন্টার উইন্ডকে, উইন্টার উইন্ড বলতে আমরা বোঝাচ্ছি শীতকালের বাতাসকে। এখন কই কথা ক্লিয়ার? হ্যালো? আর জি আমি, এখন কথা ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। কবি কবি এখানে উইন্টার উইন্ডকে কি বলেছেন? বলেছেন যে এটা অনেকটা অনেক দয়ালু। হ্যাঁ, এটা অনেক দয়ালু। কিসের তুলনায়? মানুষ যে অকৃতজ্ঞ, সে অকৃতজ্ঞতার তুলনায় এই যে উইন্টার উইন্ড অনেক দয়ালু। এখানে কবি উইন্টার উইন্ডকে মনে হয় যেন একটা ব্যক্তি রূপে কল্পনা করছেন, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। এজন্য কবি বলছেন যে দাই টুথ ইজ নট সো কিন, উনি মনে করছেন যে উইন্টার উইন্ডের দাঁত আছে, সেই দাঁত
অতটা ধারালো নয়, কামড় দিলে অতটা ব্যথা লাগে না। বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমাকে তো দেখা যায় না, তোমাকে দেখা যায় না, তোমার অস্তিত্ব আমরা অনুভব করি, কিন্তু তুমি আসলে আমাদের সামনে দেখা যাচ্ছে না। তারপরেও তোমার দাঁত রয়েছে, কারণ তুমি নিঃশ্বাস নিতে পারো। অলদো দাই ব্রেথ বি রুড, তুমি কিন্তু নিঃশ্বাস নিতে পারো। ওই যখন বাতাস বয়ে যায়, খুব ঠান্ডা বাতাস, তখন আমাদের কাছে খারাপ লাগে না, ঠান্ডা লাগে তখন। এই জন্য বলছেন যে দাই ব্রেথ বি রুড, তোমার নিঃশ্বাসটা খুব একটু রূঢ়, তারপরেও তুমি অনেক ভালো। কবি বলছেন হেই হো সিং হেই হো, গান গাও হই হই গান গাও, আনটু দ্য গ্রিন হলি, সবুজের প্রান্তরে বা সবুজের কোলাহলে, এরকম একটা গান গাইলে আমরা বলি না এরকম হো হো হো, এই টাইপের এরকম একটা আর কি। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, স্যার, অধিকাংশ অধিকাংশ হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলো বলো। আমাকে একটু 5 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দেন, আমার একটা টিচার আসবে। ও আচ্ছা আচ্ছা, এখনই দিচ্ছি তোমাকে এটা। এটা শেষ করে আমি তোমাকে ছেড়ে দেবো। তোমাকে আমি শুক্রবারে ক্লাস নিব অনলাইনে, কেমন? আমি একটু বাড়ি যাব তো, তোমার এই কদিন আচ্ছা আমি ঘন ঘন ক্লাস নিব, তোমাকে সিলেবাসটা একটু আগাই দিব, তুমি একটু সময় দিও, কেমন? আচ্ছা, এটা আমি শেষ করে আচ্ছা। দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। অনলাইনে ক্লাসটা খুব ভালো নেওয়া যায়, সময়টা নষ্ট হয় না। আচ্ছা, এখানে বলছে যে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্ব কি মিথ্যা, ছলনা, অভিনয়। মোস্ট লাভিং মেয়ার ফলি, অধিকাংশ ভালোবাসায় বোকামি, ভারামি। দেন হেই হো দ্য হলি, গেয়ে যায় তাই সবুজের প্রান্তরে। দিস লাইফ ইজ মোস্ট জলি, এই জীবনটাকে আনন্দের সাথে নিতে হবে। কবি এখানে বলছেন যে আমাদের এই বাস্তব জীবনে প্রকৃত বন্ধু, প্রকৃত ভালোবাসা পাওয়াটা খুব কঠিন, কিন্তু তারপরেও তো জীবনটাকে আনন্দময় করে নিতে হবে। এই অসম্পূর্ণতার মাঝেও আমাদেরকে জীবনটা চালিয়ে নিতে হবে। আমি যদি সবসময় মন খারাপ থাকে, তাহলে তো আমার দ্বারা কোনো কাজ হবে না, হবে? এরপরে কবি বলছেন ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, কবি এখানে আকাশকে বলছেন বিটার স্কাই। কেন বলছেন? কারণ বিটার স্কাই এই জন্য বলছেন যে আমরা বুঝতে পারবো। এরপরে বলছে দ্যাট ডস্ট নট বাইট সো নাই, আকাশকে উনি বলছেন যে আকাশ তুমি বিরক্তিকর, তুমি এত কাছে এসে কামড় দাও না। অ্যাজ বেনিফিটস ফর গড, যেমনটা বন্ধু, কাছের বন্ধু যখন তাকে উপকার করা হয়, সে যখন ভুলে যায়, সেটা একটা বড় ধরনের কামড় দেওয়া কবির কাছে মনে হচ্ছে। কিন্তু আকাশ, তুমি এত দূরে থাকো, এত দূরে থাকো, তারপরেও তুমি কিন্তু এত কাছে এসে মানুষকে কামড় দিতে পারো না। কিন্তু বন্ধু যখন, খুব কাছের বন্ধু এসে যখন কামড় দেয়, বেইমানি করে, তাকে কোনো উপকার করা হয়, সে এটা ভুলে যায়, তখন খারাপ লাগে। দো দাও দ্য ওয়াটার্স ওয়ার্ক, যদিও পানি আকাশ থেকে তোমার বৃষ্টির মাধ্যমে পানি পড়ে, সেই পানির বৃষ্টির পানিতে ওয়ার্প হয়। ওয়ার্প মানে কোনো জিনিসের শেপ পরিবর্তন হওয়া। দ্য স্টিং ইজ নট সো শার্প, তোমার যে স্টিং, তোমার যে হুল ফুটা, তোমার যে ফনা, অতটা প্রখর নয়, অতটা শার্প নয়। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, কাছের বন্ধু যখন খুব তাড়াতাড়ি ভুলে যায়, তখন মনে হয় যেন তার এই যে স্টিংটা, এটা খুবই ভয়ানক, মারাত্মক। সিং হেই হেই হো, সিং হেই হো আন টু দ্য গ্রিন হলি, গেয়ে যায় গান, গেয়ে যায় গান সবুজের প্রান্তরে। বুঝতে পারছো? হ্যালো আরবি? জি স্যার, শুনতেছি তো। আচ্ছা, তাহলে আমরা জাস্ট 1 মিনিটের ভিতরে আমরা ওই যেটা আমি থিমটা বলছিলাম, এটা একটু তোমাকে দেখাই, তারপরে তোমাকে আমি ক্লোজ করে দিব, তুমি তোমার টিচারের কাছে পড়বে। আচ্ছা দেখো, এই যে এখানে কবিতাটা দেখো, আহ কবিতাটা কি বলেছে এখানে। মডেল থিম 1, ব্লো ব্লো দ্য উইন্টার। This song or poem is actually a song sung by Amiens, a character in the play As You Like It by William Shakespeare. কি বলছে, এই কবিতাটা আসলে একটা গান, এই গানটা গেয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক আছে এজ ইউ লাইক ইট, এই লাইক ইটের একটা চরিত্র, তার নাম অ্যামিয়েন্স। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ ফেক ফ্রেন্ডশিপ। এই এই থিমের, এই কবিতার মূল থিমটা কি? মূল থিমটা হলো মানে ফেক ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ যে কি পরিমাণ ফেক হতে পারে, সেটাকেই বলছে এখানে,
ঠিক আছে, ফ্রেন্ডশিপ যে ফেক হতে পারে, ফ্রেন্ডশিপ যে ফেক হয়, ফ্রেন্ডশিপ যে মানুষকে ছলনা দেয়, মানুষকে যে ধোঁকা দেয়, সেটাই বলছে। The main theme of the poem is a fake friendship. The speaker here compares human nature. স্যার একটু দরজাটা খুলে আছে, একটু ওয়েট করেন। হুম। আসো, বসো। আচ্ছা, হয়েছে? হয়েছে নাকি? রেডি? হ্যালো ফারাবি, ফারাবি রেডি আছো? শুরু করবো নাকি? ফারাবি, হ্যালো, ক্লোজ করে দিলাম। ফারাবি,